বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অথবা অনুপাত ও সমানুপাতের 6টা অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। তবে যারা বিশেষ করে পিএসসির ক্লার্কশিপ এবং এনটিপিসির পরীক্ষা দেবে তারা অঙ্কগুলো খুব ভালোভাবে দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 15 জন বালিকা চলে গেলে কোনো একটি শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যার অনুপাত হয় 2:1, কিন্তু এরপর যদি 45 জন বালক চলে যায় তবে এই অনুপাত হয় 1:5। প্রথমে শ্রেণীতে কতজন বালিকা ছিল? দেখো, একটা শ্রেণীর কথা বলা হয়েছে যেখানে বালক ও বালিকা আছে। বালক বালিকা রয়েছে। এখানে মনে করো কিছু বালিকা ছিল, কিছু বালক ছিল। যা বালিকা ছিল তার থেকে যদি 15 জন চলে যায় তাহলে বালক ও বালিকার রেশিও হয় 2:1। 15 জন চলে যাওয়ার পরে রেশিওটা হচ্ছে 2:1। বলছে এরপর যদি 45 জন বালক চলে যায়, অর্থাৎ বালক এখন এই ছিল, এখান থেকে 45 জন চলে গেল বালক, এখন রেশিও হচ্ছে 1:5। বলেছে প্রথমে শ্রেণীতে কতজন বালিকা ছিল, অর্থাৎ এইখানে মোট বালিকা কত ছিল প্রথমে। এখন কথা হচ্ছে, দেখো এইখান থেকে যখন 15 জন বালিকা চলে গেল তখন রেশিও হচ্ছে 2:1। এরপরে যখন বালক চলে গেল তখন বালিকার সংখ্যা তো সমান থাকার কথা, কেন এই জায়গায় এসে যখন এইখান থেকে 45 জন বালক চলে যাচ্ছে তখন বালিকা কিন্তু এখান থেকে যাচ্ছে না, তাহলে বালিকার সংখ্যা এখানে যা ছিল এখানেও তাই থাকা উচিত। কিন্তু এখানে বালিকার সংখ্যা 1 দেখাচ্ছে, এখানে 5 দেখাচ্ছে রেশিওতে, তাহলে এটা তো ইকুয়াল থাকার কথা। তাহলে এটাকে প্রথমে ইকুয়াল করতে হবে। কিভাবে? এখানে 5 আছে মানে প্রথমেও 5 ছিল, অর্থাৎ এই দুটো সংখ্যাকে সমান করো। এখানে 5 আছে, আমি এইটাকে 5 করতে চেষ্টা করছি। এইটাকে 5 করার জন্য আমি এটাকে 5 দিয়ে গুণ করব, কিন্তু রেশিওর একটা টার্মকে তুমি শুধু 5 দিয়ে গুণ করলে হবে না, রেশিও মানে হচ্ছে দুটো টার্মকেই 5 দিয়ে গুণ করতে হবে। তাই এই রেশিওটাকে, পুরো রেশিওটাকে আমি যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে এই রেশিওটা আসবে 5 দুগুণে 10, 5 একে 5। অর্থাৎ এখন নতুন রেশিও, এটাকে আমি আর দেখব না, এখন নতুন রেশিও দেখব 10:5। অর্থাৎ অঙ্কটা কিভাবে মডিফাই হলো, যে কিছু সংখ্যক বালিকা ছিল সেখান থেকে 15 জন চলে যাওয়ার পরে বালক আর বালিকার রেশিও হলো 10:5। এরপরে 45 জন বালক চলে যাওয়ার পরে এই রেশিও হলো 1:5। এবারও দেখো বালিকা আগে যা ছিল এখনও তাই থাকলো, কিন্তু এই জায়গাটায় 45 জন বালক চলে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথমে যদি 10 ইউনিট থাকে বালক, পরে 1 ইউনিট হয়েছে, 10 থেকে 1 হয়েছে মানে 9 কমে গেছে, 9 কমে গেছে 9 ইউনিট। কিন্তু আমরা দেখছি ওরা বলেছে 45 জন কমে গেছে, তাহলে আমি বলতে পারি 9 ইউনিটের মান হচ্ছে 45 জন। তাহলে 1 ইউনিটের মান কত? 5 জন। 1 ইউনিটের মান যদি 5 জন হয় তাহলে বালিকার যেহেতু সংখ্যা চেয়েছে, এখানে বালিকা কত ছিল? 5 ইউনিট। 1 ইউনিটের মান যদি 5 হয় তাহলে 5 ইউনিটের মান কত হবে? 5 5-এ 25 জন। বোঝা যাচ্ছে? তাহলে অঙ্কটা কী এলো, এইখানে যতজন বালিকা ছিল তার থেকে 15 জন বালিকা চলে যাওয়ার পর বালিকার সংখ্যা হয়েছিল 25 জন। 15 জন চলে যাওয়ার পর বালিকার সংখ্যা 25 জন হয়েছে। বলছে প্রথমে বালিকা কত ছিল, তাহলে প্রথমে এই যে 15 জন চলে গেছিলো তারা নিশ্চয়ই ছিল, তাহলে এই 15 জনকে যদি অ্যাড করে দাও তাহলে 25-এর সঙ্গে 15 যোগ করলে 40 জন উত্তর আসবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? এইখানে 25 জন এই মুহূর্তে আছে, এইখানে 25 জন কখন হয়েছে? যখন এইখান থেকে 15 জন চলে গেছে। তাহলে আগে কত ছিল? আরও 15 ছিল, তাই 25-এর সঙ্গে 15 যোগ করে আমি বলবো উত্তর হবে 40 জন। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, রামের বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণ একটি অংশ স্থির ও অপর অংশটি ব্যবহৃত ইলেকট্রিকের ইউনিটের উপর নির্ভরশীল। কোনো একটি মাসে 540 ইউনিটের ইলেকট্রিক বিল 1800 টাকা, পরের মাসে 620 ইউনিটের ইলেকট্রিক বিল 2040 টাকা হলে যে মাসে 500 ইউনিট কারেন্ট খরচ হয় সে মাসে ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে? দেখো ইলেকট্রিক বিলের ক্ষেত্রে কী হয়, একটা ফিক্সড চার্জ থাকে এবং বাদবাকিটা কী হয়, যত ইউনিট কারেন্ট তুমি কনজিউম করছো তার উপরে কিন্তু বিল আসবে।
এক্ষেত্রেও তাই, একই রকম জিনিস। এখানে বলেছে কোনো একটা মাসে 540 ইউনিটের ইলেকট্রিক বিল 1800 টাকা এসছে। 540 ইউনিট এর বিল, 540 ইউনিটের বিল হয়েছে 1800 টাকা, এবং পরের মাসে 620 ইউনিটের ইলেকট্রিক বিল আসছে 2040 টাকা। দেখো, ইউনিট যখন 540 থেকে 620 হলো, অর্থাৎ যখন 80 ইউনিট বেড়ে গেল, তখন টাকা 1800 থেকে 2040 হলো। 1800 থেকে 2040 হলো মানে কি 240 টাকা বেড়ে গেল। তাহলে আমি বলতে পারি এই 80 ইউনিটের কস্ট হচ্ছে 240 টাকা। 80 ইউনিটের কস্ট যদি 240 টাকা হয়, তাহলে 1 ইউনিটের কস্ট কত? তুমি বলবে 3 টাকা, তাই তো? তাহলে 1 ইউনিটের কস্ট 3 টাকা, এটা খেয়াল রাখো। দেখো, প্রথমে একটা লাইন ছিল 540 ইউনিটের খরচ হচ্ছে বিল, কারেন্টের বিল আসবে 1800 টাকা, যার মধ্যে ফিক্সড চার্জ আছে একটা, এবং এই 540 ইউনিটের খরচ আছে। এখন প্রশ্ন দিয়েছে যে মাসে 500 ইউনিট কারেন্ট খরচ হবে, অর্থাৎ 500 ইউনিট কারেন্ট খরচ হলে বিল কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো, 540 থেকে 500 কীভাবে আসবে? 40 মাইনাস যদি করি তাহলে চলে আসবে, তাই না? 540 থেকে যদি 40 ইউনিট বিয়োগ করে দিই তাহলে কিন্তু 500 ইউনিট আসবে। এই 40 ইউনিটটার খরচ কত হবে আমরা দেখে নেব। 1 ইউনিটের খরচ যদি 3 টাকা হয়, তাহলে 40 ইউনিটের খরচ কত হবে? 40 গুণিতক 3 সমান 120 টাকা। আমি এইখান থেকে 40 ইউনিট কমিয়ে দিলাম, তাহলে আমি যা বিল এইখানে হয়েছিল সেখান থেকে 40 ইউনিটের খরচ 120 টাকা কমিয়ে দেবো। তাহলে 500 ইউনিট কারেন্টের বিল কত হবে? 1800 থেকে যদি 120 বিয়োগ করা হয় তাহলে আসবে 1680 টাকা, যেটা এই প্রশ্নটার উত্তর, অপশান নাম্বার 3। বোঝা যাচ্ছে? এখানে অন্যভাবেও অঙ্কটা করা যেত, যেখানে ফিক্সড চার্জ কতটা সেটা কিন্তু বার করতে হতো, কিন্তু সেটা বার না করেও কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করে দিতে পারি। বিভিন্ন বইতে এই অঙ্কটার ক্ষেত্রে ফিক্সড চার্জ কত সেটাকে বার করা হয়েছে, তারপরে অঙ্ক করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না ফিক্সড চার্জ বার করা কোনো রকম দরকার আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো। একই উচ্চতা বিশিষ্ট দুটি মোমবাতি একই সময়ে জ্বালানো হলো। প্রথমটি 8 ঘন্টা ও দ্বিতীয়টি 4 ঘন্টা পর নিঃশেষিত হয়ে যায়। মোমবাতিগুলো জ্বালানোর কতক্ষণ পর প্রথম মোমবাতিটির উচ্চতা দ্বিতীয় মোমবাতিটির উচ্চতার 3 গুণ হবে? ধরে নাও মোমবাতি দুটি সমহারে জ্বলছে। অঙ্কটা আমি দুটো প্রসেসে দেখাবো। প্রথমে আমি যেভাবে টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়েছি সেই প্রসেসে দেখাবো। দেখো, এখানে মূল যে প্রশ্নটা দেওয়া আছে তাতে বলা হয়েছে মোমবাতি দুটির উচ্চতা একই। যখন এরকম বলা হচ্ছে তাহলে মোমবাতি দুটোর উচ্চতা কিছু একটা তোমাকে অ্যাজিউম করতে হবে। কিভাবে সেটা অ্যাজিউম করতে হয়? মনে করো এখানে একটা 8 ঘন্টার কথা বলা ছিল প্রথম মোমবাতি, দ্বিতীয়টা 4 ঘন্টা নিঃশেষিত হয়। 8 আর 4-এর লসাগু হচ্ছে 16। এই 16 ইউনিটটাকে আমি ধরবো যে মোমবাতির উচ্চতা। এবার একটা কথা, এই 16কে যদি 8 দিয়ে ভাগ করি 2 আসে, এই 16কে যদি 4 দিয়ে ভাগ করি 4 আসে। এইগুলো কি বেরোবে? টাইম অ্যান্ড ওয়ার্ক পারলে একটু চ্যাপ্টারগুলো দেখো, কনসেপ্ট এখানে বলা আছে। আমি মনে করব এইটা হচ্ছে পুরো কাজ টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে। এক্ষেত্রে এইটা হচ্ছে মোমবাতির উচ্চতা। আর এইগুলো যেগুলো পেলাম, একে এইটা দিয়ে ভাগ করে 2 পেলাম, মানে প্রতি ঘন্টায় 2 ইউনিট করে মোমবাতি জ্বলে যাচ্ছে, এবং দ্বিতীয় মোমবাতির ক্ষেত্রে প্রতি ঘন্টায় 4 ইউনিট করে মোমবাতি জ্বলছে প্রতি ঘন্টায়। বোঝা গেছে? 16 যদি মোট উচ্চতা হয়, 2 ইউনিট করে পুড়ছে প্রতি ঘন্টায়। 16 যদি দ্বিতীয়টার উচ্চতা হয়, তাহলে প্রতি ঘন্টায় 4 ইউনিট করে মোমবাতি পুড়ছে। এবার আমি মোমবাতি দুটোর উচ্চতা প্রথমটার ক্ষেত্রে 16, দ্বিতীয়টার ক্ষেত্রেও 16 ধরলাম। কেন? দুটো মোমবাতির উচ্চতা একই। এইগুলো কি উচ্চতা? এটা প্রথমটা, এটা দ্বিতীয়টার উচ্চতা। এবার বলেছে কতক্ষণ পর প্রথম মোমবাতির উচ্চতা দ্বিতীয়টার 3 গুণ হবে। দেখো, আমি যদি বলি x ঘন্টা পরে প্রথম মোমবাতির উচ্চতা দ্বিতীয়টার 3 গুণ হবে, অর্থাৎ x ঘন্টা পরে দ্বিতীয়টার উচ্চতা যদি 1 হয় তাহলে প্রথমটার উচ্চতা হবে 3 গুণ। প্রথমটা উচ্চতা দ্বিতীয়টার 3 গুণ হবে, মানে 3:1 রেশিও হবে। এটা প্রশ্ন বলছে। প্রথম মোমবাতির উচ্চতা 16 ছিল,
এক্স ঘন্টায় প্রতি ঘন্টায় যদি 2 ইউনিট করে পুড়ে যায় তাহলে এক্স ঘন্টায় কতটা পুড়বে? 2x পুড়বে প্রথম মোমবাতিটা। 16 মোট উচ্চতা ছিল, 2x যদি পুড়ে যায় তাহলে মোমবাতির উচ্চতা কত হবে? 16 থেকে যেটুকুনি পুড়ে গেছে সেটা বাদ দিয়ে দাও। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রতি ঘন্টায় যদি 4 ইউনিট করে মোমবাতি পুড়ে যায় তাহলে এক্স ঘন্টায় কতটা পুড়ে যাবে? 4x। 1 ঘন্টায় যদি 4 ইউনিট পড়ে, এগুলো সব প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় যদি 4 ইউনিট পড়ে তাহলে এক্স ঘন্টায় 4x দ্বিতীয়টা পুড়ে যাবে। দ্বিতীয়টার উচ্চতা 16 ছিল, 4x পুড়ে গেল, তাহলে কতটা উচ্চতা বাকি থাকলো? 16 - 4x। তাহলে প্রথমটার উচ্চতা দ্বিতীয়টার উচ্চতার অনুপাত কত হলো? এইটা বাই এইটা। কিন্তু আমি এইসবে দেখলাম যে এক্স ঘন্টা পরে উচ্চতা 3:1 হবে, তাই না? এখানে বলা ছিল প্রথমটার উচ্চতা দ্বিতীয়টার 3 গুণ হবে। এটাকে এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা যদি করি 16 - 2x = 3 × 48 - 3 × 4 = 12x। 12xটা এদিকে নিয়ে আসবে 10x = 48-এর দিকে 16 এলে 32। তাহলে এক্সের মান আসবে 3.2 আওয়ার্স, অর্থাৎ 3.2 ঘন্টা। কিন্তু অপশানে 3 ঘন্টা এরকম সব মিনিটে দেওয়া আছে, 3.2 আওয়ার্স মানে কত হবে? এটা মানে হচ্ছে 3 × 2 = 10, 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা মানে হচ্ছে 60 দিয়ে গুণ করলে 5 × 12 = 60, অর্থাৎ 3 ঘন্টা 12 মিনিট, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। অঙ্কটা এইভাবে ছাড়াও আরেকভাবে করা যেত। কিভাবে? আমি দ্বিতীয় পদ্ধতিতে এখানে দেখাচ্ছি। মনে করো বাতিগুলো উচ্চতা ছিল 1 করে, 1 অংশ যেটা বলো তোমরা 1। এবার প্রথম বাতিটা 8 ঘন্টায় নিঃশেষিত হয়, অর্থাৎ 8 ঘন্টায় 1 অংশ জ্বলে যায়, 1 ঘন্টায় 1/8 অংশ জ্বলে যাবে। মনে করো টি ঘন্টা পরে প্রথমটা উচ্চতা দ্বিতীয়টা 3 গুণ হবে, তাহলে টি ঘন্টায় কতটা নিঃশেষিত হবে? t/8। তাহলে 1 উচ্চতা ছিল, টি ঘন্টায় t/8 নিঃশেষিত হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1 - t/8। দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে 4 ঘন্টায় 1 অংশ পুড়ে যায়, 1 ঘন্টায় 1/4 অংশ, তাহলে টি ঘন্টায় t/4 পুড়ে যাবে, তাহলে বাকি থাকবে 1 - t/4 উচ্চতা। এই দুটোর রেশিও আগের মতোই 3:1 হবে। এটাকে ক্যালকুলেশন করলে টি এর ভ্যালু এই 3 ঘন্টা 12 মিনিটই পাবে। এটাকে পারলে একটু ক্যালকুলেশনটা করে নিও। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো, 860 টাকা 45 জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে মোট পুরুষ, মোট মহিলা ও মোট বালকে প্রাপ্ত টাকার পরিমাণের অনুপাত হয় 12:15:16, কিন্তু প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা ও প্রতিটি বালকে প্রাপ্ত টাকার অনুপাত হয় 6:5:4। প্রত্যেক পুরুষ কত টাকা করে পেল? এখানে মোট টাকার কথা বলা হয়েছে। মনে করো যদি মোট টাকার রেসপেক্টে দেখি, যেগুলো পুরুষ, মহিলা এবং বালকের মধ্যে ভাগ হয়েছে, পুরুষ, মহিলা এবং বালকের মধ্যে ভাগ হয়েছে, সেটা হচ্ছে 12:15:16। মানে যতজন পুরুষ আছে তারা যদি মোট 12 টাকা পায়, তাহলে যতজন মহিলা আছে তারা মোট 15 টাকা পাবে, এবং বালকরা, যতজন বালক আছে তারা সবাই মিলে 16 টাকা পাবে। বোঝা গেছে এটা? তাহলে দেখো মোট কত টাকা, যতজন পুরুষ, মহিলা, বালক আছে মোট কত টাকা পাচ্ছে, এগুলোকে যোগ করো, এটা আসছে 43, তাই তো? অর্থাৎ পুরুষ, মহিলা এবং বালক সবাই মিলে মোট 43 ইউনিট টাকা পাবে। কিন্তু এখানে বলা হয়েছে সেটা নাকি 860 টাকা। আমি তাহলে বলতে পারি এই 43 ইউনিটের মান হচ্ছে 860 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 43 × 2 = 86, 20 টাকা। অর্থাৎ 1 ইউনিটের মান হলো 20 টাকা। এখানে পুরুষদের চেয়েছে যে পুরুষ কত টাকা পাবে। আমি শুধু পুরুষটা দেখে নিই। এখানে মোট পুরুষ ছিল, মোট টাকা হচ্ছে 12, 1 ইউনিটের মান যদি 20 হয় তাহলে পুরুষরা মোট কত টাকা পেয়েছিল? 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের মান কত হবে? 12 × 2 = 40, 240 টাকা। অর্থাৎ যতজন পুরুষ ছিল সবাই মিলে 240 টাকা পেয়েছে। বোঝা গেছে? যতজন পুরুষ ছিল সবাই মিলে মোট 240 টাকা পেল। এবার বলেছিল যে প্রত্যেকের একটা রেশিও দেওয়া আছে, প্রত্যেকে কত পায় তার রেশিও দেওয়া আছে। বলেছে প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা ও প্রতিটি বালকে প্রাপ্ত টাকার অনুপাত 6:5। অর্থাৎ একজন পুরুষ যদি 6 পায়, একজন মহিলা পাবে 5 এবং একজন বালক পাবে 4 টাকা।
দেখো এখানে পুরুষরা মোট 12 টাকা পেয়েছিল, এক একজন পুরুষ পাচ্ছে 6 টাকা, তাহলে পুরুষের সংখ্যা কত হবে? আমি যদি সংখ্যার অনুপাত বার করি, তাহলে 12 মোট টাকা পেয়েছিল পুরুষেরা মিলে, এক একজন পুরুষ যদি 6 টাকা করে পায় তাহলে পুরুষের সংখ্যা কত হবে? মোট টাকাকে প্রত্যেকের টাকা দিয়ে ভাগ করলে 12/6 পাবো। তেমন করে মহিলারা মোট 15 টাকা পেয়েছিল, এক একজন মহিলা 5 টাকা করে পেয়েছে, তাহলে এটা হচ্ছে মহিলার সংখ্যা। বালকেরা মোট 16 টাকা পেয়েছিল, এক একজন বালক 4 টাকা করে পেয়েছে, এটা হবে বালকের সংখ্যা। এই রেশিওটাকে যদি একটু ভাঙো, এটা আসবে 2:3:4। বোঝা গেছে? অর্থাৎ পুরুষের সংখ্যা 2, মহিলার সংখ্যা 3 এবং বালকের সংখ্যা হচ্ছে 4। এবার এইখানে দেখো, এখানে সংখ্যা 2:3:4, মোট সংখ্যা কত? 2 আর 3 5 আর 4 9, অর্থাৎ মোট আছে 9 জন। কিন্তু প্রশ্ন বলেছে এটা নাকি 45 জনের মধ্যে ভাগ করতে হবে। আমি দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা, মহিলার সংখ্যা এবং বালকের সংখ্যা মোট 9, ওরা বলেছে 45, তাহলে 9-এর মান হবে 45। তাহলে 1-এর মান কত হবে? 9-এর মান 35 হলে 1-এর মান হবে 5। এটা কি 45 জন ছিল, তাহলে 1-এর মান হবে 5 জন। 1 ইউনিটের মান যদি 5 জন হয়, মোট পুরুষের সংখ্যা কত? এখানে ছিল 2 ইউনিট হচ্ছে পুরুষ। 1 ইউনিটের মান যদি 5 জন হয়, তাহলে এই 2 ইউনিটের মান কত হবে? 10 জন। 1-এর মান 5 হলে 2-এর মান 10। এই 10 জন কী হচ্ছে? এই 10 জন হচ্ছে পুরুষের মোট সংখ্যা। অর্থাৎ ওই 45 জনের মধ্যে মোট পুরুষের সংখ্যা হচ্ছে 10 জন। এই 10 জন পুরুষ মিলে এই 240 টাকা পেয়েছিল। মনে আছে এখানে 240 টাকাটা কী বেরিয়েছিল? পুরুষরা মিলে মোট কত টাকা পেয়েছে? 240 টাকা। এখানে দেখলাম যে পুরুষের সংখ্যা 10 জন, তারা সবাই মিলে 240 টাকা পেয়েছে। তাহলে 10 জনে যদি 240 টাকা পায়, তাহলে বলেছে প্রতিটা পুরুষ অর্থাৎ একজন পুরুষ কত পাবে? তুমি বলবে 240কে 10 দিয়ে ভাগ করে 24 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5-এর প্রশ্ন দেখো। 1120 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত মোট টাকার 2/5 হয়। এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? বলেছে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত মোট টাকার 2/5, যা বলেছে লিখেছি। এবার এ বাই বি প্লাস সি যদি করো, তাহলে এই রেশিওটা হয় 2/5। এটা বলতে কী বোঝানো হয়? যে এ যদি 2 টাকা পায়, বি আর সি মিলে মিলিতভাবে 5 টাকা পাবে। এ বি সি তিনজনে মিলে মোট কত টাকা পাবে? এ 2 টাকা, এরা দুজনে 5 টাকা, অর্থাৎ মোট টাকা পাবে 2 আর 5 7 ইউনিট। অর্থাৎ তিনজনে মিলে যদি 7 ইউনিট টাকা পায়, তার মধ্যে 2 ইউনিট টাকা পাবে এ, 5 ইউনিট টাকা পাবে এরা দুজনে মিলে। কিন্তু বলেছে ওদের মোট টাকা হচ্ছে 1120। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এরা তিনজনে মিলে মোট 7 ইউনিট টাকা পায়, কিন্তু প্রশ্নে বলেছে এটা নাকি 1120 টাকা। 7 ইউনিটের মান যদি 1120 হয়, তাহলে 1 ইউনিটের মান হবে 1120কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 160 টাকা। বোঝা গেছে? 1 ইউনিটের মান যদি 160 হয়, বলেছে এ কত টাকা পাবে। আমি দেখতে পাচ্ছি এ 2 ইউনিট টাকা পেয়েছে, তাহলে 1 ইউনিটের মান যদি 160 হয়, 2 ইউনিটের মান হবে 16 দুগুণে 32, 320 টাকা। অর্থাৎ এ পাবে 320 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো। রাম 4 জোড়া কালো মোজা ও কিছু জোড়া সাদা মোজা অর্ডার দিল। প্রতি জোড়া কালো মোজার দাম প্রতি জোড়া সাদা মোজার দামের দ্বিগুণ। হিসাব করার সময় যিনি এ কাজে যুক্ত ছিলেন তিনি কালো ও সাদা মোজার দাম ভুলবশত অদল বদল করে ফেললেন। ফলে বিলের পরিমাণ যা হওয়া উচিত ছিল তার তুলনায় 50% বেড়ে গেল। অর্ডার দেয়া কালো ও সাদা মোজার জোড়ার সংখ্যার অনুপাত কত? দেখো প্রশ্ন বলা হয়েছে কালো আর সাদা মোজা নিয়ে, কালো আর সাদা মোজা নিয়ে কথা বলা হয়েছে। কালো মোজার সংখ্যা 4 জোড়া, সাদা মোজার সংখ্যা আমি জানি না, মনে করো X জোড়া হচ্ছে সাদা মোজা। এবার দামের যে কথাটা বলেছে, দাম বলেছে যে প্রতি জোড়া সাদা মোজার দামের দ্বিগুণ হচ্ছে প্রতি জোড়া কালো মোজার দাম। অর্থাৎ সাদা মোজার দাম যদি 1 হয়, এর দ্বিগুণ 2 হবে কালো মোজার দাম। যদি এই দাম দেখে রাম অর্ডার করেছে 4 জোড়া কালো মোজা এবং X জোড়া সাদা মোজা,
তাহলে রামকে কত বিল দিতে হতো? এক জোড়া মোজার দাম যদি 2 টাকা হয় বা 2 ইউনিট হয়, তাহলে 4 জোড়ার দাম কত হবে? 4 দুগুণে 8 টাকা। বোঝা গেছে? এক জোড়া সাদা মোজার দাম যদি 1 টাকা হয়, তাহলে এক্স জোড়া সাদা মোজার দাম x টাকা, অর্থাৎ রামের টোটাল বিল হওয়া উচিত ছিল 8 + x টাকা। কিন্তু যিনি বিলিং ক্লার্ক আছেন তিনি 2:1 অর্থাৎ এই দামটাকে অদল বদল করলেন। তিনি কি দাম দেখলেন? এই দামটা এইখানে দেখলেন আর এই দামটা এইখানে দেখলেন। তাহলে এখন দাম এইটা দেখব। বোঝা যাচ্ছে? উনি অদল বদল করে ফেলেছেন দামটায়। এই 1 টাকা দেখছেন, এই জায়গায় সাদা মোজার জায়গায় 2 টাকা দেখছেন। তাহলে এখন যখন বিল করছে উনি দেখছেন যে কালো মোজার দাম 1 টাকা, তাহলে 4 জোড়া কালো মোজার দাম কত হবে? 4 × 4। সাদা মোজার প্রতি জোড়ার দাম হচ্ছে 2 টাকা, তাহলে x জোড়ার দাম হবে 2x টাকা। অর্থাৎ মোট বিল হচ্ছে এই টাকাটা। বিল অর্থাৎ প্রথম বিল আর দ্বিতীয় বিলের অনুপাত হচ্ছে এইটা, প্রথম বিল এইটা আর দ্বিতীয় বিল এইটা। কিন্তু বলছে এর ফলে প্রথম বিলের তুলনায় তার খরচটা 50% বেড়ে গেল। অর্থাৎ প্রথম বিল যদি 100 টাকা হতো, পরের বিলটা আরও 50 বেড়ে গেল, অর্থাৎ 150 হয়ে গেল। অর্থাৎ প্রথম বিল ও দ্বিতীয় বিলের রেশিও হচ্ছে 100/150। বোঝা গেছে? প্রথম বিলের টাকা এটা আসছো, দ্বিতীয় বিলের টাকা এটা আসছো। বলছে খরচটা এখন 50% বেড়ে গেছে, অর্থাৎ আগে যদি 100 বিল হতো এখন 50 বেশি হবে, অর্থাৎ 150 বিল হবে। এবার জাস্ট কাটাকুটি করে নাও, এটা ক্যালকুলেশন করো। 4 দুগুণে 8 + 4x ক্রস গুণ করলাম, 3 × 8 = 24 + 3x। 4x এর দিকে 3x গেলে শুধু x, 24-এর দিকে 18 গেলে 16, অর্থাৎ x এর মান পাওয়া গেল 16। x কী ধরেছিলাম? x ধরেছিলাম সাদা মোজার সংখ্যা, তাহলে আমি এখানে x এর জায়গায় 16 বসাবো। বলছে কালো মোজা সাদা মোজার জোড়া সংখ্যার অনুপাত কত? এইটা 4, এইটা 16, এটাকে যদি কাটাকুটি করি 4 × 4, 4 × 4 = 16, অর্থাৎ উত্তর আসবে 1:4, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।